আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসায় উদ্যোগে টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসায় উদ্যোগ বইয়ের অষ্টম অধ্যায়। আমাদের অষ্টম অধ্যায়ের নাম ছিল ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, এবং এই অধ্যায়ের আমরা আজকে টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের বই থেকে যেই সকল টপিকের উপরে আসলে আমাদের এসএসসি পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে, আমরা ওই টপিকগুলো বিভিন্ন টাইপে ভাগ করে তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলাদা করার চেষ্টা করেছি। এবং আমরা এই পুরো এমসিকিউ বইটাতে আমাদের এমসিকিউ প্রশ্নের গুরুত্ব বোঝানোর জন্য আমরা লাল কালির চিহ্ন ব্যবহার করেছি, আমরা কালো কালির ব্যবহার করেছি, এবং আমরা কিন্তু কিছু তারকা চিহ্ন ব্যবহার করেছি, অর্থাৎ 3 স্টার 2 স্টার 1 স্টার এরকম করে কিন্তু আমরা প্রশ্নের গুরুত্বটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা আমাদের এই টাইপ 4-এ আলোচনা করব 64 থেকে 90 নম্বর সিরিয়ালের যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, এই সব প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা চলে যাব হচ্ছে আমাদের 64 নম্বর প্রশ্ন। আমাদের 64 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। ওকে, দেখো, আমাদের 64 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে যে নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি। নেতৃত্বের ক্ষেত্রে আমাদের আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অধীনস্থদের প্ররোচিত করার ক্ষমতা। নেতৃত্ব জিনিসটা কি? নেতৃত্ব হচ্ছে কোনো একটা দল বা কোনো একটা গোষ্ঠী, তাদের যে একটা আচরণ রয়েছে, তাদের যে একটা পারিপার্শ্বিকতা রয়েছে, বা তাদের যে একটা বিহেভিয়ার রয়েছে, বা তাদের যে সক্ষমতা বা তাদের যে দুর্বলতা রয়েছে, আমি একজন নেতা হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমার দলটাকে বা আমার যে গোষ্ঠীটা রয়েছে এই গোষ্ঠীর আচরণটাকে কাজে লাগানো, অর্থাৎ তারা যেটা করতে পছন্দ করে, যেটা করতে অপছন্দ করতে, অর্থাৎ তাদের যেটা একটা শক্তিমত্তা বলা যায় আর কি, ওই জিনিসটাকে কাজে লাগিয়ে আমার প্রতিষ্ঠানের যেই লক্ষ্য বা উদ্দেশ্য রয়েছে সেটাকে বাস্তবায়ন করা, তাই না? তাইলে এই যে আমি যখন অধীনস্থদের দিয়ে কাজ করানোর মাধ্যমে আমি আমার প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য বাস্তবায়িত করতে যাব, তখনই কি করতে হবে? তাদেরকে প্ররোচিত করার একটা ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তাদেরকে ম্যানিপুলেট করার একটা সক্ষমতা আমার মধ্যে থাকতে হবে। এই কারণেই নেতৃত্বের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে অধীনস্থদের প্ররোচিত করার ক্ষমতা। আচ্ছা, এরপরে দেখো, আমাদের 65 এবং 66-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা আছে আমরা দেখি। বলা আছে, জনাব বারিশ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থদের সাথে আলোচনা করেন। তিনি তার কর্মীদেরকে কোনো দায়িত্ব বন্টনের আগে সে এই কাজের জন্য তিনি উপযুক্ত কিনা সেটি যাচাই করেন। 65 নম্বর প্রশ্নে বলেছে, জনাব বশির কোন ধরনের নেতৃত্ব দেন। জনাব বশির তিনি যেই ধরনের নেতৃত্ব দেন সেটাকে আমরা বলি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। দেখো, আমাদের এই ক্ষমতার উৎস বিচারের নেতৃত্বকে আমরা 4টা ভাগে ভাগ করি। এর মধ্যে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব, ডেমোক্রেটিক লিডারশিপ। খেয়াল করে দেখো, গণতান্ত্রিক নেতৃত্বে কি করা হয়? গণতান্ত্রিক নেতৃত্বে নেতা যে কোনো একটা কাজ করার আগে তার অধীনস্থ যারা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে যে হ্যাঁ, আমরা কি এই কাজটা করব, কি আমরা এই কাজটা করব না, এরকম আলোচনা করে তারপরে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং নেতা যখন কোনো ব্যক্তিকে কোনো একটা দায়িত্ব অর্পণ করেন যে হ্যাঁ তুমি এই কাজটা বাস্তবায়িত করবা, তখন নেতা যেমন ব্যক্তিগতভাবে এটা অনুসন্ধান করার চেষ্টা করে যে এই ব্যক্তিকে দিয়ে কি এই কাজটা করা সম্ভব কিনা, পাশাপাশি ওই কর্মীর সাথে একটা আলাপ আলোচনা করে যে তোমাকে আমরা এই কাজের দায়িত্ব দিতে চাচ্ছি, তুমি কি এই কাজটা বাস্তবায়িত করতে পারবা কিনা। এটাকে আমরা বলি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। কিছু কিছু প্রতিষ্ঠানে আমরা স্বৈরতান্ত্রিক নেতৃত্ব দেখতে পারি। ওই নেতৃত্বের নেতা একজন বদমাশ একজন ব্যক্তি হয়। তিনি কি করেন? তিনি অন্য অধীনস্থ কারো কথা শোনেন না। তার যখন যেটা মনে চাচ্ছে, তার যখন যেটা ভালো লাগতেছে, শুধুমাত্র তার স্বার্থের কথা চিন্তা করে, তার প্রতিষ্ঠানের মুনাফা, তার প্রতিষ্ঠানের লাভ, তার ব্যক্তিগত স্বার্থ, এইগুলো হাসিলের জন্য তাকে যা যা করা দরকার সে তাই সকল কিছু করতে থাকে। ওইটাকে আমরা বলি হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্বের ঠিক উল্টা ভার্সনটাই হচ্ছে কি আমাদের স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, এরপরে দেখো 66 নম্বর প্রশ্নে বলেছে, জনাব বশিরের মধ্যে কোন ধরনের গুণাবলী পরিলক্ষিত হয়েছে। খেয়াল করে দেখো, জনাব বশির তিনি যেহেতু একজন
আদর্শ ব্যবস্থাপক বা তিনি যদি একটা প্রতিষ্ঠানটা খুবই সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, এই সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে ওই ব্যক্তির মধ্যে বা ওই নেতার মধ্যে বেশ কিছু গুণাবলী থাকতে হয়, যেই গুণাবলীগুলো তাকে অন্য ব্যক্তি হতে আলাদা করে তোলে, যেই বৈশিষ্ট্যের ফলে তাকে একজন সাধারণ মানুষ থেকে একজন নেতায় রূপান্তরিত করেন। এই যে আমরা উদ্দীপকে যেই ঘটনাটা পড়লাম, এই ঘটনার ভিত্তিতে আমরা বলতে পারি তার মধ্যে সাংগঠনিক দক্ষতা বলতে যেই গুণাবলীটা রয়েছে, ওই গুণাবলীটা তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বাকি তিনটা অপশনও একটা আদর্শ নেতার গুণাবলী, বাট উদ্দীপকে যেই কাহিনীটা আমাদেরকে বলেছে যে তিনি তার অধীনস্থদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, দায়িত্ব কর্তৃত্ব বন্টনের আগে নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করেন, তো এই জিনিসটা আসলে একটা সাংগঠনিক দক্ষতার মধ্যে পড়ে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে কর্মীদের উপর সুনির্দিষ্ট আদেশ থাকে না যে নেতৃত্বে, কর্মীদের উপর সুনির্দিষ্ট আদেশ থাকে না মুক্ত নেতৃত্ব বা লাগামহীন নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব বা লাগামহীন নেতৃত্ব। দেখো আমাদের একটা নেতৃত্ব ব্যবস্থা আছে যেটার নাম হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এই মুক্ত বা লাগামহীন নেতৃত্বে কর্মীরা অবাধ স্বাধীনতা ভোগ করেন, তার কারণ এই নেতৃত্ব ব্যবস্থায় নেতা একজন অলস প্রকৃতির মানুষ থাকে। অলস প্রকৃতির মানুষ বলতে নেতা আসলে খুব একটা কাজ করতে চান না বা খুব একটা পরিশ্রম করতে চান না বা শ্রমিক কর্মীদের সাথে খুব একটা কথা বলতে চান না। তিনি বলেন যে তোমাদের যেভাবে ইচ্ছা তোমরা কাজ করতে থাকো, আমি এইসবের মধ্যে নাই আর কি। তো এই টাইপের নেতৃত্ব ব্যবস্থাকে আমরা বলি হচ্ছে মুক্ত বা লাগামহীন নেতৃত্ব ব্যবস্থা। আচ্ছা, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব ব্যবস্থা, এই ধরনের ব্যবস্থায় কি থাকে না, নেতা কর্মীদের উপরে সুনির্দিষ্ট কোনো, আমার প্রতিষ্ঠান যারা কর্মচারী রয়েছে তাদের উপর সুনির্দিষ্ট কোনো আদেশ থাকে না। তার কারণ আদেশ যিনি প্রদান করবেন সেই ব্যক্তি নিজেই একজন অলস ব্যক্তি, সে কি করে না, কাউকে আসলে আদেশও দেয় না, কারোর সাথে তেমনভাবে একটা যোগাযোগও কিন্তু করেন না। ওকে, 68 নম্বর প্রশ্নে বলেছে আমলাতান্ত্রিক নেতৃত্বে নেতার চেয়ে কোনটি বেশি গুরুত্বপূর্ণ। দেখো, আমলাতান্ত্রিক নেতৃত্বে নেতার চেয়ে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এই আমলাতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থা কি, দেখো আমলাতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থা হচ্ছে এমন একটা নেতৃত্ব ব্যবস্থা যেই নেতৃত্ব ব্যবস্থা আসলে ওই ব্যক্তিকে আমরা অ্যাকচুয়ালি নেতা বলতেও পারি আবার নাও বলতে পারি। ওইখানে কি হয়, একটা ব্যক্তিকে আদর্শ মানা হয় এবং ওই ব্যক্তি যা কিছু বলে ওই সকল ঘটনা বা ওই সকল কথাকে সত্য মনে করে সকল কাজ করা হয়। এখানে আমলাতান্ত্রিক নেতৃত্বে আসলে নেতার চাইতেও নেতা কি আদেশ করেছেন এই জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 69 নম্বর প্রশ্নে কি বলেছেন, নিচের কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা হচ্ছে কাউকে নির্দেশনা দিতে চাইলে আমরা আসলে নিচের কোন কৌশলটা অবলম্বন করতে পারি। দেখো, পুরস্কারের মাধ্যমে আসলে আমরা একজন শ্রমিক কর্মচারীকে প্রেরণা দিতে পারি, মোটিভেশন দিতে পারি, তাই না? এই শাস্তি প্রদানের মাধ্যমে আমরা প্রেরণা দিতে পারি, কারণ প্রেরণা যে সবসময় ধনাত্মক হবে ব্যাপারটা কিন্তু এমন না। প্রেরণা কখনো কখনো ঋণাত্মক হইতে পারে, নেতিবাচক হইতে পারে। কারণ যারা দুষ্টু প্রকৃতির কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে কিন্তু আমি যদি পজিটিভ ওয়েতে মোটিভেট করতে চাই, এটা কিন্তু সম্ভব না। যারা দুষ্ট বা একটু খারাপ প্রকৃতির কর্মচারী রয়েছে তাদেরকে আসলে একটু ভয়ভীতি প্রদর্শন করতে হয়, তাদেরকে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা দিতে হয়, তারপরে কিন্তু তারা প্রতিষ্ঠানে কাজের প্রতি আগ্রহ প্রকাশ করে। বোনাস প্রদান, এটাও কি কাইন্ড অফ একটা প্রেরণা? তাহলে অপশনে বাকি থাকে শুধু মত বিনিময়টাই হচ্ছে কি আমাদের নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমি বড় একটা দলকে যে কোনো একটা বিষয় নির্দেশনা দিতে চাই, আমি যদি পৃথকভাবে বলতে চাই আমার অনেক বেশি সময়ও লাগতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, একটা সেমিনারের আয়োজন করতে পারি, একটা সভার আয়োজন করতে পারি। ওই সভায় আমি নেতা হিসাবে আমার যা সকল দিক নির্দেশনা দেওয়া দরকার আমি সবাইকে একসাথে দিক নির্দেশনাটা দিয়ে দিতে পারছি। 70 নম্বর প্রশ্নে আমরা দেখব কি বলা আছে। আমাদের 70 নম্বর প্রশ্নে বলেছে সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয়। সর্বদা
নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় কোন নেতৃত্ব ব্যবস্থায়? এই সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় আমাদের আমলাতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায়। ৭১ নম্বর প্রশ্নে যাব, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে কি বলা হয়? পূর্ব নির্ধারিত লক্ষ্য, আমার যে কোনো একটা প্রতিষ্ঠান শুরু করার সময় আমরা ওই শুরু করার একদম শুরুতেই আমার প্রতিষ্ঠানে যে অবজেক্টিভ আছে, যে উদ্দেশ্যটা আছে, ওইটাকে আমি আইডেন্টিফাই করে ফেলি, ওইটাকে আমি মার্ক করে ফেলি যে হ্যাঁ আমি এই পর্যন্ত রিচ করতে চাই, আমি এই পর্যন্ত যেতে চাই। তো এই যে আমার পূর্ব নির্ধারিত লক্ষ্যটা রয়েছে, এই লক্ষ্যটা বাস্তবায়িত করার জন্য, এই লক্ষ্যটাকে আমি অ্যাচিভ করার জন্য আমাকে শ্রমিক কর্মচারীদেরকে পরিচালনা করতে হয়, শ্রমিক কর্মচারীদেরকে দিক নির্দেশনা প্রদান করতে হয়। এই যে আমার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারী, তাদেরকে যে আমি প্ররোচিত করতেছি, তাদেরকে যে আমি কাজের প্রতি অনুপ্রাণিত করতেছি, দিক নির্দেশনা প্রদান করতেছি, এই পুরো প্রক্রিয়াটার নাম হচ্ছে লিডারশিপ বা নেতৃত্ব, তাই না? তাইলে এই যে কর্মীদেরকে আমার উদ্দেশ্য অর্জনের জন্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমি যে উৎসাহিত করতেছি, এই উৎসাহিত করার যে কৌশলটা, ওইটার নামই হচ্ছে কি আমার নেতৃত্ব। এরপরে দেখো ৭২ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? ৭২ নম্বর প্রশ্ন আমাকে বলেছে যে সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগে কোন নেতৃত্বে? দেখো, সিদ্ধান্ত গ্রহণে সবচেয়ে বেশি সময় লাগে, এই সবচেয়ে বেশি সময় লাগে হচ্ছে আমাদের মুক্ত বা লাগামহীন নেতৃত্বে। কেন? মুক্ত বা লাগামহীন নেতৃত্বে নেতা তো অলস একজন ব্যক্তি, তাই না? তো তিনি কি করতে চান না? কাজ করতে চান না, এবং তাকে কাজ করতে না, মানে কাজ না করতে চাওয়ার কারণে তার যে একটা কর্মবিমুখ একটা স্বভাব, এটার কারণে আসলে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এছাড়াও আমাদের গণতান্ত্রিক নেতৃত্বেও সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি হয়। তার কারণ হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে আসলে অনেকের সাথে আলোচনা করতে হয়, এবং তুমি যখন একটা সিদ্ধান্ত একা একা গ্রহণ করবা, ওইটা নিতে যতটা তোমার কাছে সহজ মনে হবে, যতটা কম সময় লাগবে, যখন ওই একই সিদ্ধান্ত 10 জন ব্যক্তি মিলে নিতে যাবা, তখন 10 ব্যক্তির 10টা মত থাকবে, তাদের মতামতকে প্রায়োরিটি দিয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তো ওই যে 10 জন ব্যক্তি নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করে, ওই আলাপ আলোচনায় কিন্তু অনেক বেশি সময় নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে আপাতত যেহেতু মুক্ত নেতৃত্ব অপশনে আছে, আমরা মুক্ত নেতৃত্বটাই গ্রহণ করতে চাই। তবে মুক্ত নেতৃত্ব যদি না থাকতো, আমরা তখন গণতান্ত্রিক নেতৃত্বটাই উত্তর হিসাবে গ্রহণ করতাম। ৭৩ নম্বর প্রশ্ন বলেছে, নেতা কর্মীরা স্বাধীন চেতা মনোভাব দেখাতে পারে। নেতা কর্মীরা স্বাধীন চেতা মনোভাব দেখাইতে পারে কোন নেতৃত্বে? মানে তারা স্বাধীন, তারা কারো অধীন না, তারা তাদের মন ইচ্ছা মতো কাজ করবে, যখন ইচ্ছা তখন অফিসে আসবে, যখন ইচ্ছা তখন অফিস থেকে চলে যাবে, মানে তাদের খেয়াল খুশি মতো তারা কাজ করবে। এই জিনিসটা তারা করতে পারে মুক্ত নেতৃত্বের ক্ষেত্রে। কোন নেতৃত্বের ক্ষেত্রে? মুক্ত নেতৃত্বের ক্ষেত্রে। ৭৪ নম্বর প্রশ্ন দেখবো, বলা আছে কোন ধরনের নেতৃত্বে সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয়? দেখো, আমাদের যে কোনো একটা সংগঠনে সর্বোচ্চ নিয়ম মাফিক কার্যক্রম পরিচালিত হয়, সর্বোচ্চ, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক নেতৃত্বে। এবং এই নিয়মগুলো মাঝে মাঝে একটু বিরক্তর কারণ হইতে পারে। মানে তুমি যদি সরকারি অফিসের কথা চিন্তা করো, সরকারি অফিসে আমরা বলি না যে আমলারা বসে থাকে, ওই আমলা থেকেই কিন্তু আমলাতান্ত্রিক নেতৃত্বটা আসে, তাই না? তুমি দেখবো যে কোনো একটা সরকারি অফিসে হয়তো বা তুমি একটা কাগজে একটা সাইন দরকার, তুমি সরাসরি ওই ব্যক্তির কাছে গিয়ে সাইনটা নিতে পারবে না, ওই ব্যক্তির আগে তোমাকে 2-3টা ধাপ পার করে তারপরে ওই ব্যক্তিকে যাইতে হবে। মানে তুমি সরকারি অফিসের যে সিস্টেমগুলোর কথা বলো, সেটা হতে পারে মানে নেতিবাচক বা ইতিবাচক, নেতিবাচক সিস্টেমই বেশি, বাট ওই জিনিসটাই হচ্ছে কি আমাদের জন্য একটা আমলাতান্ত্রিক নেতৃত্ব। তো আমলাতান্ত্রিক নেতৃত্বটা সর্বদা কি করে? নিয়মের উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেয়, যে না ওই কাজটা কি নিয়ম মেনে হয়েছে না নিয়ম মেনে হয় নাই, নিয়ম মেনে হইতে হবে। আমলাতান্ত্রিক নেতৃত্বের মূল কথা যে আমি যাই করি না কেন ওইটা আমার নিয়ম মাফিক হইতে হবে। চলে যাব প্রশ্ন নাম্বার ৭৫ নম্বর প্রশ্নে বলেছে কর্মীদের জবাবদিহিতা আদায় করেন না কোন ধরনের নেতৃত্ব? কর্মীরা কি কাজ করলো কি কাজ করলো না, বা তাদের যে দায়িত্ব বা কর্তৃত্ব রয়েছে ওইটা কি আদায় করে নেওয়ার ব্যাপারটা, এগুলো সবই হচ্ছে কি, এগুলো করা হয় না, মানে এই জিনিসগুলোর উপরে মনোযোগ দেওয়া হয় না
মুক্ত বা লাগামহীন নেতৃত্বে। মুক্ত বা লাগামহীন নেতৃত্বে আসলে নেতাকে মানে নেতা তো একজন অলস ব্যক্তি, তাই না? তিনি কি করেন না, কোনো কাজ করতেও চান না, কে কোনো কাজ করলো কি করলো না ওই ব্যাপারেও তিনি খুব একটা খোঁজ খবর রাখতে চান না। আচ্ছা, ৭৬ নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি? আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কোনটি? এই যে নেতার চেয়ে নেতার আদর্শ বেশি গুরুত্বপূর্ণ। এই কি গুরুত্বপূর্ণ ভাইয়া? নেতার চাইতেও নেতার আদর্শটা বেশি গুরুত্বপূর্ণ কোন ধরনের নেতৃত্বে? আমলাতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা চলে যাব। প্রশ্ন নাম্বার হচ্ছে ৭৭। দেখি আমরা ৭৭ নম্বর প্রশ্নে কি বলা আছে। হ্যাঁ, এই যে দেখো ৭৭ নম্বর প্রশ্ন বলা আছে কোন নেতৃত্ব কর্মীদের ভেতর নেতিবাচক প্রভাব ফেলে? কোন নেতৃত্ব কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেন? এটা হচ্ছে কি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, তাই না? আমরা সবাই ইতিমধ্যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সম্পর্কে জানি। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব মূলত নেতা কর্মীদেরকে বা কর্মকর্তা কর্মচারীদেরকে একটা ভয় ভীতি দেখিয়ে তাদেরকে কাজ করানো হয়। এই ভয়টা হতে পারে তার বেতন কেটে নেওয়ার ভয়, এই ভয়টা হতে পারে তার চাকরিচ্যুতির ভয়, এই ভয়টা হতে পারে তাকে অপমান করার একটা ভয়। অর্থাৎ এই ধরনের নেতৃত্ব ব্যবস্থায় শ্রমিক কর্মচারীরা বা অধীনস্থরা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকে, সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। তার কারণ যে কোনো সময় তার অফিসের যে বস বা তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সে যে কোনো সময় যে কোনো একটা অ্যাকশন নিতে পারে যেটা একদমই প্রেডিক্টেবল না বা যেটা একদমই আসলে নিয়ম সিদ্ধ না। নেতার মনে চাচ্ছে যে এই শ্রমিককে বের করে দিবে, ওকে ফাইন তুমি আউট। নেতার মনে চাচ্ছে যে কোনো একটা কাজ শ্রমিকদেরকে দিয়ে বলবে এটা ১ ঘন্টার মধ্যে করে দিবা, হয়তোবা ওই কাজটা করতে ২ ঘন্টা ৩ ঘন্টা ৫ ঘন্টাও লাগতে পারে। বাট নেতা তার যে ফিলোসফি, তার যে চিন্তা ভাবনা ওইটা অধীনস্থদের উপর চাপিয়ে দেয় এবং এটা জোর করে আদায় করতে চায়। যদি কেউ তাতে অস্বীকৃতি জানায় তাহলে তাকে নানা রকমভাবে ভয়ভীতি প্রদর্শন করার চেষ্টা করেন। অর্থাৎ সবচেয়ে বাজে কোয়ালিটির নেতা যারা রয়েছে তারা সবাই কিন্তু স্বৈরতান্ত্রিক নেতৃত্বের মধ্যে পড়ে। তো এই ক্ষেত্রে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমাদের ক। ৭৮ নম্বর প্রশ্ন দেখো কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় কোন নেতৃত্বে? এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বে। দেখো গণতান্ত্রিক নেতৃত্বে যেহেতু নেতা সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সবার সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করার সময় আমার কিন্তু অধীনস্থদেরকে একটা প্রায়োরিটি দিতে হয়। তাদের কোনটা ইচ্ছা, তাদের কোনটা অনিচ্ছা, এটা কি তারা আসলেও করতে পারবে কিনা বা করলেও তাদের কেমন সময় লাগতে পারে। অর্থাৎ তাদের সাথে কমিউনিকেশনটা মেনটেন করা হয় এবং তাদের সাথে যোগাযোগ করতে গেলে, তাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে গেলে তাদের যেই সকল জায়গায় বিভ্রান্তি রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তারা করেন এবং ওই প্রশ্নের উত্তরগুলো কিন্তু নেতা খুবই সাবলীলভাবে দেওয়ার চেষ্টা করেন এবং নেতা খুবই গুরুত্বের সাথেই ওই প্রশ্নগুলো দেখার চেষ্টা করেন। এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার ৭৯। বলা আছে কোন নেতৃত্বে নেতাকর্মীর উপর দায়িত্ব দিয়ে কোন নেতৃত্বে নেতাকর্মীদের উপরে দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকে। অর্থাৎ নেতাকর্মীকে আমি কাজ বুঝাই দিছি বা দায়িত্ব দিয়ে দিছি, এখন আমি রিল্যাক্স, আমি আর কোনো দিকে তাকাবো না বা আমি আর কোনো কিছু করব না। এটা হচ্ছে কি আমাদের মুক্ত বা লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে এই জিনিসটা হয় আর কি। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার ৮০। ৮০ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখি। প্রশ্ন নাম্বার ৮০-তে বলেছে নিহারের প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগেন। নিহার কোন ধরনের নেতৃত্বের অধিকারী? আবার বলছে কোন ধরনের নেতৃত্বের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগেন। আমরা যখন কোনো সিদ্ধান্ত নিতে চাই তখন সবচাইতে বেশি সময় লাগে মুক্ত নেতৃত্বে। কেন? কারণ মুক্ত নেতৃত্বে নেতা তো একজন অলস ব্যক্তি, তাকে কোনো একটা কাজের কথা বললে তিনি ওই কাজটা বাস্তবায়িত করতে অনেক বেশি সময় নেন, অনেক সময় নিয়ে তারপরে তিনি কি করেন, তাকে ধাক্কাইতে ধাক্কাইতে ওই সিদ্ধান্তটা নেওয়াইতে হয়। এই কারণে মুক্ত বা লাগামহীন নেতৃত্বে অনেক বেশি সময় কিন্তু লাগে। এরপর আমরা দেখি ৮১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। ৮১ নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে মুক্ত নেতৃত্বে কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখা হয় না, কর্মীদের জবাবদিহিতা আদায় করা হয় না, কর্মীদের উপর সুনির্দিষ্ট আদেশও কিন্তু দেওয়া হয় না, তাই না? তাহলে এক্ষেত্রে উত্তর হচ্ছে ২ ও ৩। ২ ও ৩।
কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখা হয় না, এটা করা হয় না হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে দেখো, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের নেতা হচ্ছে একজন মানে অকৃতজ্ঞ বেয়াদব একটা লোক থাকেন। হ্যাঁ, মানে তিনি কি করেন, তিনি কিন্তু সব কাজ কর্মীদের দ্বারাই সম্পূর্ণ করেন এবং কর্মীরাই কিন্তু তার প্রতিষ্ঠানের সকল কার্যাবলী সম্পাদন করে দিচ্ছেন, কিন্তু তার মধ্যে কি নাই, কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ নাই, তার মধ্যে কোনো সুক্রিয়া নাই। তিনি তার কর্মীরা, যেই কর্মী তার কোনো একটা কাজ বাস্তবায়িত করে দিচ্ছেন, তিনি তার মুখের উপরে বলে দিচ্ছেন, এই তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তুমি আসলে কোনো কাজ করতেছো না, বা মানে কর্মীদের উপরে যে একটা আস্থা রাখা বা একটা বিশ্বাস রাখা, ওই জিনিসটা তিনি রাখেন না, ইচ্ছাকৃতভাবে রাখেন না। এটা তার নেতৃত্বের চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই তিনি রাখতে পারেন না, কারণ স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ব্যবস্থাটাই এরকম যে তিনি একটা বেয়াদব প্রকৃতির লোক থাকবেন, তিনি আসলে অন্য কারো উপরে আস্থা রাখবেন না, এমনকি নিজেও সেই কাজটা করবেন না এবং কর্মীদের দ্বারাই কাজটা সম্পূর্ণ করাবেন, জোর করে হলেও করাবেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 82 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে কোন ধরনের নেতৃত্বের মাধ্যমে কর্মীরা জানার সুযোগ পায়? কোন ধরনের নেতৃত্বের মাধ্যমে কর্মীরা জানার সুযোগ পায়? সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। খেয়াল করে দেখো, আমার প্রতিষ্ঠানের একটা অবজেক্টিভ থাকবে, আমি যদি একজন নেতা হই আমার প্রতিষ্ঠানের অবশ্যই একটা গোল আছে, একটা অবজেক্টিভ আছে, এবং এটা যেহেতু আমি একা বাস্তবায়িত করতে পারবো না, আমাকে আমার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী তাদের সাহায্য সহযোগিতা নিতে হবে। এই যে আমার একটা লক্ষ্য পূরণ করার জন্য অধীনস্থদের সাহায্য সহযোগিতা নিতে হচ্ছে, তো এই কারণে কিন্তু আমার কি করতে হবে, তাদেরকে আমার পুরো প্ল্যানটা সম্পর্কে বলতে হবে যে ভাই আমার উদ্দেশ্য এইটা, আমি এই পর্যায়ে যেতে চাই, এখন তোমাদের কি ধারণা, তোমরা কি করতে চাও বা কিভাবে এই জিনিসটা বাস্তবায়ন করতে চাও, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো বা আমাকে তোমরা ধারণাটা দিতে পারো, বা তোমাদের কোনো জায়গায় কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। অর্থাৎ ওইখানে কর্মীকে সবচাইতে বেশি প্রায়োরিটাইজ করা হয়, তার কারণ যেহেতু কাজটা কর্মীর দ্বারাই সম্পূর্ণ করা হবে, যেহেতু কাজটা কর্মী সম্পূর্ণ করে দিবেন, তাই না? তাহলে এখানে আমরা উত্তর হিসাবে কি নিতে পারি ভাইয়া? উত্তর হিসাবে আমরা নিতে পারি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, 83 নম্বর প্রশ্নটা আমরা দেখি কি বলা আছে। দেখা বলা আছে জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। জনাব সাইফুলের নেতৃত্বের ধরন কোনটি? এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। দেখো, স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কি হয়, নেতা অধীনস্থদের সাথে কোনো কিছুতে আলাপ আলোচনাও করতে চান না এবং অধীনস্থদের যে সিদ্ধান্ত, অধীনস্থদের যে মতামত, এগুলোকেও কোনো ধরনের কোনো গুরুত্ব প্রদান করেন না। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 84 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। বলা আছে কি মিস্টার জাকির প্রতিষ্ঠানের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলাপ আলোচনা করে নেন, তাই না? আলোচনা করে নেন। এটি কিরূপ নেতৃত্ব? এটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। দেখো, একটা সিম্পল জিনিস মনে রাখবা, একটা হচ্ছে অধীনস্থদের সাথে আলাপ আলোচনা করেন, একটা হচ্ছে আলাপ আলোচনা করেন না, একটা হচ্ছে অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেন, আর একটা হচ্ছে অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেন না। এই যে অধীনস্থদের সাথে আলাপ আলোচনা করেন, অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেন, এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক নেতৃত্ব। আর অধীনস্থদের মতামতকে গুরুত্ব দেন না, তাদের সাথে আলাপ আলোচনা করেন না, তাদেরকে ভয়ভীতি দেখিয়ে কাজ করানো হয়, তাদের উপরে কোনো একটা কাজ জোর করে চাপিয়ে দেওয়া হয়, এগুলো হচ্ছে আমার স্বৈরতান্ত্রিক নেতৃত্বের একটা বৈশিষ্ট্য। চলে যাব প্রশ্ন নাম্বার 85-তে বলা আছে মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য হলো। এই মুক্ত বা লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্যটা মূলত কি, তাই না? এই মুক্ত বা লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে খেয়াল করে দেখো, সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগে। হ্যাঁ, মুক্ত বা লাগামহীন নেতৃত্বে সিদ্ধান্ত গ্রহণে বেশি সময় লাগে, নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয়। নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় আমাদের আমলাতান্ত্রিক নেতৃত্বে। কি নেতৃত্বে? আমলাতান্ত্রিক নেতৃত্বে। জবাবদিহি থাকে না। হ্যাঁ, জবাবদিহিও থাকে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাই? আমাদের গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 86 এবং 87। 86 ও 87-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে আমরা দেখি। উদ্দীপকে আমাদের এখানে বলা আছে জনাব হাফিজ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না।
নিজে নিজে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তার ইচ্ছা অনুযায়ী কর্মচারীদের বিভিন্ন কাজ দেখানো হয়। এতে কর্মীদের মধ্যে বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেয়। ভাই একটু খেয়াল করে দেখো, বলেছে হাফিজ কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন? তিনি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব অনুসরণ করেন। তার কারণটা কি ভাইয়া? তার কারণ হচ্ছে এখানে কি হয়, ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে তিনি কারো পরামর্শ গ্রহণ করেন না। এই যে এই ধরনের যেই নেতারা রয়েছে যারা হচ্ছে কারো পরামর্শ গ্রহণ করতে চান না বা কারো মতামত গ্রহণ করতে চাচ্ছেন না, কারোর সাথে আলোচনা করতে চাচ্ছেন না, তিনি মনে করেন তিনি যা জানেন সেটাই সর্বোচ্চ, তিনি যা জানেন সেটাই সঠিক, তিনি যা বলবেন সেটাই সঠিক এবং তার মতেই করেই তার প্রতিষ্ঠানটা চলতে হবে। এখন হ্যাঁ, তিনি প্রতিষ্ঠানের মালিক হিসাবে, তিনি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক হিসাবে তিনি যা কিছু বলবেন তাহাই সত্য, তাহাই সবাইকে করতে হবে, কিন্তু এটা একটা নেতিবাচক একটা বৈশিষ্ট্য। এটাকে আমরা বলি স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলি। তাহলে 86-র উত্তর কি? 86-র উত্তর হচ্ছে খ। চলে যাব প্রশ্ন নাম্বার 87-তে। দেখি আমরা 87 নম্বর প্রশ্নে কি বলা আছে। হ্যাঁ দেখো, 87 নম্বর প্রশ্ন বলেছে ব্যবস্থাপক হিসাবে জনাব হাফিজ কোন ধরনের নেতৃত্ব গ্রহণ করলে এই সমস্যার সমাধান হবে? দেখো, সকল সমস্যার সমাধান হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব, হ্যাঁ, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি দরকার নাই? দরকার আছে। এখন মৃদু স্বৈরতান্ত্রিক যেটা, বা আমরা বলতে পারি যে সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কিছুটা দুষ্টু প্রকৃতির হয়, অলস প্রকৃতির হয়, ওইখানে হয়তো বা মাঝে মাঝে স্বৈরতান্ত্রিক নেতৃত্বটা চালানো যাইতে পারে। বাট আপনি এক মানে পুরোপুরি স্বৈরতান্ত্রিক একটা মনোভাব রেখে দিবেন সারা জীবনের জন্য, ওইটাই আপনার নীতি, ওইভাবেই আপনি প্রতিষ্ঠানটা পরিচালনা করতে চান, এতে করে হয়তো আপনি সাময়িক সময়ে অনেক বেশি আর্থিকভাবে লাভবান হবেন, আপনার প্রতিষ্ঠানের উৎপাদন বাড়বে, আপনার প্রতিষ্ঠানের অন্যান্য অনেক সুযোগ সুবিধা বাড়বে, কিন্তু এতে করে আপনার প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মচারীরা থাকবে তারা কেউ আপনার প্রতি সহনশীল হবে না, আপনার কষ্ট তারা কষ্ট পাবে না, বা মানে আপনার সাথে যে একটা আত্মিক সম্পর্ক, এরকম কোনো ওই যে আন্তঃব্যক্তিক সম্পর্ক যেটা আমরা বলি, ওই জিনিসটা গড়ে উঠবে না। তারা শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানে আসবে, অর্থ উপার্জনের জন্য কাজ করবে, অর্থ উপার্জন করে চলে যাবেন এবং পরবর্তীতে তার হাতে যদি ভিন্ন কোনো প্রতিষ্ঠানে কোনো একটা অপরচুনিটি আসে, সে কিন্তু আপনার প্রতিষ্ঠানটা ছেড়ে দিতে 2 মিনিটও বিবেচনা করবে না, সাথে সাথে আপনার প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে চলে যাবে, যেটাকে আমরা বলি শ্রম ঘূর্ণায়মান, তাই না? সে কি করবে? ফ্রিকোয়েন্টলি আপনার জবটা ছেড়ে দিতে চাইবে। 88-তে কি বলা আছে? কোন নেতৃত্বে অধীনস্থদের পরামর্শ গ্রহণ করা হয়? পরামর্শ গ্রহণ করা হয় গণতান্ত্রিক নেতৃত্বে। কোন নেতৃত্বে ভাইয়া? গণতান্ত্রিক নেতৃত্বে। ওকে, এরপর আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 89 নম্বর প্রশ্ন বলেছে কর্মীরা নিজেদের প্রতিষ্ঠানের অংশ মনে করেন। কর্মীরা নিজেদেরকে প্রতিষ্ঠানের অংশ মনে করেন যে নেতৃত্বে, সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্বে। তার কারণ গণতান্ত্রিক নেতৃত্বের নেতা কখনোই অধীনস্থদের সাথে ওই ধরনের আচরণ করেন না যাতে করে কর্মীরা মনে করেন তারা প্রতিষ্ঠানের বাইরের কেউ, বা তারা মনে করেন তারা প্রতিষ্ঠানের শুধুমাত্র কর্মচারী, অর্থাৎ তাদেরকে রাখাই হয়েছে শুধুমাত্র প্রতিষ্ঠানে কাজ করার জন্য। গণতান্ত্রিক নেতৃত্বে তাদের সবার সাথে খুবই ভালো একটা আচরণ করা হয়, তাদের সবার মতামতকে গুরুত্ব দেওয়া হয়। দেখো, একটা জিনিস হচ্ছে যে আমি জানি যে আমি যা ডিসিশন নিয়েছি আমি সেটাই করব, বাট আমি যদি কর্মীদের সাথে আলাপ আলোচনা করি, এতে কিন্তু কোনো দোষের কিছু না, খারাপের কিছু না। আমি আলোচনা করলে এমনও হতে পারে যে আমি এখন যেই পদ্ধতির কথা ভাবছি, এই পদ্ধতির চাইতেও ভালো কোনো একটা পদ্ধতি চলে আসতে পারে, হতেই পারে এইটা। তো গণতান্ত্রিক নেতৃত্বে যেহেতু কর্মীদেরকে একটা আলাদা একটা গুরুত্ব প্রদান করা হয়, এই কারণে কর্মীরা আসলে নিজেদেরকে ওই প্রতিষ্ঠানেরই একটা অংশ বলে চিন্তা করেন, অংশ বলে নিজেদেরকে মনে করেন। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 90-তে কি বলা আছে? বলা আছে কর্মীদের সামর্থ্যের উপর আস্থা রাখেন না। আস্থা রাখেন না কোন নেতৃত্বে? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে কি হয়? নেতা একজন অকৃতজ্ঞ বেয়াদব প্রকৃতির লোক থাকে, যে তিনি আসলে কারো আসলে শুকরিয়া আদায় করেন না, বা কারো পরিশ্রমকে স্বীকার করতে চান না, যে তার যত কার্যাবলী রয়েছে সব কিছু কিন্তু অধীনস্থরাই বাস্তবায়িত করতেছে, কিন্তু সে ডিরেক্ট বলবে তুই এই কাজ করতে পারবি না,
তোরে দিয়ে এই কাজ হবে না। মানে সে সবসময় কি চায়, শ্রমিক কর্মচারীদের মন মানসিকতা নষ্ট করার জন্য যত ধরনের উদ্ভট কথাবার্তা রয়েছে উনি তার সকল বাক্য বলতে ইচ্ছুক, এবং তিনি এমন এমন আচরণও করেন যাতে করে কর্মীদের মনোবল নষ্ট হয়ে যায়। এবং এই মনোবল নষ্ট হওয়ার পেছনে আরও অনেক বড় একটা কারণ হচ্ছে তাদের উপর আস্থা না রাখা, তাদের সামর্থ্যের উপরে আস্থা না রাখা। তার কারণ কি দেখো, শ্রমিকদের পরিশ্রম, শ্রমিকদের যে দক্ষতা, শ্রমিকদের যে সামর্থ্য, ওইটার উপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠান টিকে রয়েছে। এবং আমার যেই জিনিসের উপর আমার প্রতিষ্ঠান টিকে রয়েছে আমি ওই জিনিসটাকে বিশ্বাস করছি না বা আমি ওই জিনিসটাকে অস্বীকার করছি, তো এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা নেতিবাচক দিক হয়ে দাঁড়ায়। এবং এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব সে কী করে, এই দিকটাই কিন্তু বেশি বেশি করে, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু টাইপ 4-এর যতগুলো প্রশ্ন ছিল আমরা এটা খুব সুন্দর করে আলোচনা করে ফেললাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 5 থেকে আলোচনা শুরু করব। তো তোমাদের সবাইকে টাইপ 5-এর ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।